আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, এবং এই ঝুঁকি ও অনিশ্চয়তার আমরা টাইপ 3-র প্রশ্নগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের টাইপ 3-তে দেখো আমরা ঝুঁকির উৎস ও তাৎপর্য এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, এবং এই টপিকের উপরে কিন্তু আমাদের অনেক প্রশ্ন আসে। এই জন্য কিন্তু আমরা এই টাইপ 3-তে 19 থেকে 68 নাম্বার সিরিয়ালের প্রশ্নগুলো আলোচনা করব। যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেই প্রশ্নগুলো হয় তোমাদের বিগত বছরে বোর্ড পরীক্ষায় এসেছে, নয়তোবা ইনশাল্লাহ আগামী বছরগুলোতে তোমার বোর্ড পরীক্ষাতে আসবে, এবং এই টপিক থেকে আসলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে। এই জন্য এই টপিকটা আসলে আমরা কোনোভাবেই কিন্তু বাদ দিতে পারবো না। আমরা আমাদের প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য এখানে তারকা চিহ্ন ব্যবহার করেছি। আমরা এখানে 1 স্টার 2 স্টার 3 স্টার এরকম স্টার চিহ্ন ব্যবহার করেছি। এর পাশাপাশি তোমরা যেন আরও ভালোভাবে প্রশ্নগুলোর গুরুত্ব বুঝতে পারো, এই জন্য লাল রঙের এবং কালো রঙের কালিও আমরা ব্যবহার করেছি। আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 19। বলা আছে সুদের হার বাড়লে, ভাইয়া সুদের হার যদি বেড়ে যায় তাহলে আমাদের বিনিয়োগের বাজার মূল্য কমে। কিভাবে কমে? আমাদের যত ধরনের ঝুঁকি রয়েছে, আমাদের ঝুঁকি হচ্ছে মূলত দুই প্রকার। ভাইয়া এই পুরো এই টাইপের জাস্ট বেসিকটা একটু আমি তোমাদেরকে আলোচনা করে দিই, তাহলে হয়তো বা তোমাদের সামনের এমসিকিউগুলো পড়তে অনেক বেশি সুবিধা হবে। আমরা উৎসগতভাবে ঝুঁকিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, এই একটা হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, আরেকটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। ভাইয়া আমি একটু লেখাটা হয়তো একটু অপরিষ্কার হচ্ছে, বাট তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। একটা হচ্ছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, আর একটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। এই যে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, এই ঝুঁকিটা হচ্ছে আবার আমাদের দুই প্রকার। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকিটা আবার কত প্রকার? বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আমাদের ঝুঁকি হচ্ছে দুই প্রকার। এর মধ্যে একটা ঝুঁকির নাম হচ্ছে সুদ হারের ঝুঁকি। এর মধ্যে একটা ঝুঁকির নাম কি? সুদ হারের ঝুঁকি। সুদ হারের ঝুঁকি আমাদেরকে বলে যদি কখনো আমাদের বিনিয়োগের বাজার মূল্য বৃদ্ধি পায় তাহলে ওই বিনিয়োগ ক্ষেত্রের সুদের হার কমে যায়। আবার যদি বিনিয়োগের বাজার দাম কমে যায় তাহলে সুদের হারটা কিন্তু বেড়ে যায়, তাই না? তাহলে সুদের হারের পরিমাণ যদি বাড়ে তাহলে আমাদের বিনিয়োগের বাজার মূল্যটা কমে যাবে। এরপর দেখো মূলধন কাঠামোতে ঋণ বেশি হলে, খেয়াল করো, মূলধন কাঠামোতে ঋণের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের কোন ঝুঁকিটা সৃষ্টি হবে? ভাইয়া আমার যদি মূলধন কাঠামোতে ঋণের পরিমাণ বেশি হয় তাহলে আমাদেরকে বেশি পরিমাণের ঋণের সুদ পরিশোধ করতে হবে। কি করতে হবে? ঋণের সুদ পরিশোধ করতে হবে, তাই না? এই আমাদের যদি ঋণের পরিমাণ বেশি হয় তাহলে আমাদের ঋণের সুদটা বেশি পরিশোধ করতে হবে। এবং আমরা একটা ঝুঁকি জানি, সেটা হচ্ছে ঋণ অথবা ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে যেই ঝুঁকিটার সৃষ্টি হয় সেই ঝুঁকিটাকে আমরা বলি আর্থিক ঝুঁকি। ভাইয়া একটু খেয়াল করে দেখো, ঋণ অথবা ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে যেই ঝুঁকির সৃষ্টি হয় সেটাকে আমরা বলি আর্থিক ঝুঁকি। তাহলে যদি আমরা ঋণ বেশি গ্রহণ করি তাহলে যেই ঝুঁকিটার সৃষ্টি হবে সেটা কি ঝুঁকি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের আর্থিক ঝুঁকি। এরপর আমরা আসি ঝুঁকি ব্যবস্থাপনার জন্য প্রথমে খুঁজে বের করা প্রয়োজন। ভাইয়া আমরা যদি ঝুঁকিটাকে ম্যানেজমেন্ট করতে চাই, অর্থাৎ আমি যদি চাই আমার প্রতিষ্ঠানে ঝুঁকিটা কম হোক বা ঝুঁকিটা পরিমিত হোক, এই জিনিসটা যদি আমি কন্ট্রোল করতে চাই, এই জিনিসটা যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আগে ঝুঁকির উৎসগুলো খুঁজে বের করতে হবে যে হ্যাঁ আমার এই উৎস থেকে ঝুঁকিটার উৎপত্তি হচ্ছে, বা এই ধরনের উৎসগুলো থেকে আসলে আমার প্রতিষ্ঠানের ঝুঁকিটা আসতে পারে। তো ঝুঁকির উৎসটা আমি খুঁজে বের করতে পারলে তখন আমি ঝুঁকিটাকে আসলে ব্যবস্থাপনা করতে পারবো বা ম্যানেজ করতে পারবো। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে ঝুঁকি প্রভাব ফেলে একটা প্রতিষ্ঠানের রিস্ক
এটা আসলে কোথায় গিয়ে প্রভাব ফেলে, তাই না? একটা প্রতিষ্ঠানের ঝুঁকি সেটা কিন্তু আমার সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে, সেটা কিন্তু আমার প্রকল্প বাস্তবায়নকে প্রভাবিত করে, সেটা কিন্তু আমার প্রত্যাশিত মুনাফা অর্জনের ক্ষেত্রেও অনেক বেশি প্রভাবিত করে। তাহলে ভাই উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে 1, 2 ও 3। তাহলে 1, 2, 3 কই আছে? ঘ নাম্বারে আছে। তাহলে উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব প্রশ্ন নাম্বার 23। 23 নম্বর প্রশ্নে বলেছে দায় সৃষ্টি করে কোনটি? ভাইয়া দায় সৃষ্টি করে কোনটি? কোনটির ফলে আমার প্রতিষ্ঠানে দায়ের উৎপত্তি হয়? কোনটির ফলে আমার প্রতিষ্ঠানে দায়ের সৃষ্টি হয়? উত্তর হচ্ছে ঋণ মূলধন। উত্তর হচ্ছে কি? ঋণ মূলধনের ফলে আমার ব্যবসায়ে দায়ের উৎপত্তি হয় বা দায়ের সৃষ্টি হয়, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া প্রশ্ন নাম্বার 24-এ কি বলা আছে? বলা আছে পরিচালন ব্যয় হলো। ভাইয়া একটা প্রতিষ্ঠানের পরিচালন বা অপারেশনাল এক্সপেন্সগুলো কি কি, তাই না? আমরা এটা সবাই জানি, বিমা, বেতন ও মজুরি, তারপর হচ্ছে অফিস খরচ, এগুলো সবই কি? এগুলো সবই আমার জন্য অপারেশনাল এক্সপেন্স বা পরিচালন ব্যয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ঘ। দেখো ভাইয়া পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে যদি কোনো ঝুঁকির সৃষ্টি হয় সেটাকে আমরা আবার কি বলি? ব্যবসায়িক ঝুঁকি বলি। আমরা এই সম্পর্কেও এমসিকিউ পাবো, সামনের দিকে আমরা এটা পড়ব। দেখো অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা প্রতিষ্ঠানে কি ধরনের ঝুঁকি তৈরি করে? প্রতিষ্ঠানের খেয়াল করে দেখো কি বলছে ভাইয়া, প্রতিষ্ঠানের অতিরিক্ত স্থায়ী খরচ, 25 নম্বর প্রশ্নটা, অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা আমার প্রতিষ্ঠানে কি ধরনের ঝুঁকি সৃষ্টি করে? আমার প্রতিষ্ঠানে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি করে। কিভাবে ভাইয়া ব্যবসায়িক ঝুঁকিটা কাকে বলে? ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে যখন আমি আমার ব্যবসায়ের মুনাফার দ্বারা পরিচালন ব্যয় পরিশোধ করতে পারবো না, তখন সেটাকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি, তাই না? আচ্ছা, মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তা হলো কোন ঝুঁকির সাথে আসলে মুনাফার সম্পর্ক? মুনাফার সাথে সম্পর্ক হচ্ছে ব্যবসায়িক ঝুঁকির। কিভাবে দেখো, আমরা বিশদ আয় বিবরণীতে, আমি হিসাব বিজ্ঞানের কথা বলছি, হিসাব বিজ্ঞানের 10ম অধ্যায় বিশদ আয় বিবরণীতে যখন আমরা বিশদ আয় বিবরণী করি তখন আমাদের মোট মুনাফা বের হয়, তাই না? মোট মুনাফা থেকে আমরা যখন পরিচালন ব্যয় বাদ দেই, পরিচালন ব্যয়টা বাদ দেই, তখন কিন্তু আমার মাঝে মাঝে নিট পরিচালন ক্ষতি আসে, তাই না? এই মাঝে মাঝে তখন আমার কি আসে? মাঝে মাঝে তখন কিন্তু আমার পরিচালন ক্ষতি চলে আসে। কি চলে আসে ভাইয়া? তখন কিন্তু আমাদের মাঝে মাঝে কি চলে আসে? পরিচালন ক্ষতি চলে আসে। কিভাবে পরিচালন ক্ষতি আসে? যখন আমার মোট মুনাফার তুলনায়, আমার প্রতিষ্ঠানের মোট মুনাফার তুলনায় যখন পরিচালন ব্যয়ের পরিমাণটা অধিক হয়, পরিচালন ব্যয়ের পরিমাণটা যখন বেশি হয়, তখন যেই ঝুঁকিটার, যখন যেই অবস্থাটা দাঁড়ায় সেটা হচ্ছে পরিচালন ক্ষতি। ফর এক্সাম্পল, আমার মোট মুনাফা হইল 10,000 টাকা, কিন্তু আমার মোট পরিচালন ব্যয় আবার 12,000 টাকা। তাহলে এখানে আমার কত? 2,000 টাকা কিন্তু ক্ষতি চলে আসে। এখানে কি চলে আসে? 2,000 টাকা ক্ষতি চলে আসে, তাই না? তাহলে পরিচালন ক্ষতির পরিমাণ তখন কত হয়? 2,000 টাকা। এই যে যে একটা কন্ডিশন আমার সামনে দাঁড়ায়, এই যে যে একটা সিনারিওটা ক্রিয়েট হইল, এইটার নামই ব্যবসায়িক ঝুঁকি। এইটার নামই কি? ব্যবসায়িক ঝুঁকি। ডেফিনেশনটা বলি, তুমি একটু মিলাও। যখন কোন একটা প্রতিষ্ঠান তার মুনাফার দ্বারা পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা তৈরি হয়, তখন আমরা তাকে কি বলি? আমরা ব্যবসায়িক ঝুঁকি বলি। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? এর পরের প্রশ্নে আমরা আসব, নগদ অর্থে রূপান্তর করা কঠিন কোনটা? অর্থাৎ আমি চাইলেই খুব সহজে নগদ টাকায় রূপান্তর করতে পারি না। কাকে কাকে? ডিবেঞ্চারকে এবং বন্ডকে, অর্থাৎ 2 ও 3 গ নাম্বারটা, তাই না? শেয়ারকে আমি চাইলে যে কোনো সময় আমি এটাকে কি করতে পারি? নগদ টাকায় রূপান্তর করতে পারি যে কোনো সময়। তো এটাও কিন্তু আমার এক প্রকারের ঝুঁকি। আমি যে আমার বিনিয়োগটাকে তাৎক্ষণিকভাবে বা আমার প্রয়োজন মতো নগদ টাকায় রূপান্তর করতে পারছি না, এটাও কিন্তু আমার জন্য একটা ঝুঁকি। এটাও কি আমার বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে একটা ঝুঁকি। চলে যাব ভাইয়া আমরা প্রশ্ন নম্বর 28 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। হ্যাঁ, প্রশ্ন নাম্বার 28 দেখতে মনে একটু কষ্ট হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রশ্ন নাম্বার 28
ভাইয়া 28 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। প্রশ্ন নাম্বার 28-এ বলেছে কোন ধরনের ঝুঁকির কারণে কারবার বিলোপ সাধন হতে পারে। দেখো বিলোপ সাধন ভাইয়া, বিলোপ সাধন মানে বন্ধ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? বন্ধ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? বিলোপ সাধন মানে বন্ধ হয়ে যাওয়া। ওই যে তোমরা তোমাদের ভাষায় যেটাকে ব্রেকআপ বলো না, ওইটাকে আমরা আবার ম্যানেজমেন্টের ভাষায় বা ফিনান্সের ভাষায় বিলোপ সাধন বলি আর কি। তো বিলোপ সাধন মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। কোন ঝুঁকির কারণে কারবার বন্ধ হয়ে যেতে পারে? সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি। কিভাবে আর্থিক ঝুঁকি? ভাই আর্থিক ঝুঁকিটা সৃষ্টি হয় কখন? আর্থিক ঝুঁকিটা সৃষ্টি হয় যখন আমি আমার প্রতিষ্ঠানের ঋণ অথবা ঋণের সুদ পরিশোধ করতে পারছি না। যখন আমি আমার ব্যবসায়ের ঋণ অথবা ঋণের সুদটা পরিশোধ করতে পারছি না, তখন যেই ঝুঁকিটার সৃষ্টি হয় সেটার নাম আর্থিক ঝুঁকি। তোমার কাছে কি মনে হয়, মানে তুমি কি ভাবো যে তোমার কাছে কেউ টাকা পায়, তুমি তার টাকা সময় মতো পরিশোধ করলা না, ওই ভদ্রলোক কি তোমার ব্যবসা রাখবে? ওই ব্যবসা নিজে অ্যাডপ্ট করে নিবে, নাহলে ব্যবসা বন্ধ করে বলবে যে জিনিসপত্র বিক্রি করে আমার টাকা দিয়ে দাও। তার মানে আর্থিক ঝুঁকির কারণেই কিন্তু মূলত আমাদের ব্যবসাটা বিলোপ সাধন হয়। এরপরে দেখো দেওয়া আছে 29 নম্বর প্রশ্নে বিনিয়োগের মূল্য হ্রাসের আশঙ্কাকে কি বলে। আমি কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করেছিলাম, বিনিয়োগ করার সময় ওই বিনিয়োগের দাম ছিল ফর এক্সাম্পল তোমার ওটাকে কি বলে, মনে করো আমি এই যে এখন বর্তমানে স্বর্ণের বাজারের কথা যদি তুমি বলো, আমরা গত পরশুদিন আমি দেখলাম স্বর্ণের দাম হচ্ছে 2,15,000 সামথিং। আবার গতকালকে রাতে আবার দেখলাম যে স্বর্ণের দাম অলমোস্ট 10,000 টাকার মতো কমে গেছে, অর্থাৎ 2,05,000 টাকার কাছাকাছি চলে আসছে। তাহলে এই যে যেই লোক 2,15,000 টাকা দিয়ে স্বর্ণ কিনছিল সে কি লস খাইলো না? মানে তার কি তাৎক্ষণিকভাবে তার বিনিয়োগের দামটা কমে গেল না? তো এরকমটা হইতে পারে আর কি। তো বিনিয়োগের মূল্য হ্রাসের আশঙ্কাকে মানে আশঙ্কা থেকে যে ঝুঁকির সৃষ্টিটা হয় সেটা হচ্ছে সুদ হারের ঝুঁকি। ব্যাপারটা কেমন থাকে? ব্যাপারটা থাকে এরকম যে যদি আমার কোনো একটা বিনিয়োগের মূল্য বৃদ্ধি পায় তাহলে ওইটার সুদের হারটা কমে যায়। যদি বিনিয়োগের মূল্য আমার কমে, মানে অপোজিট, বিনিয়োগের দাম বাড়লে সুদের হার কমবে, বিনিয়োগের দাম কমলে সুদের হার বাড়বে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? এরপরে আমরা আসবো প্রশ্ন নাম্বার 30। বলা আছে কোম্পানির সংগঠনের তুলনায় এক মালিকানা ও অংশীদারি কারবারে কোন ধরনের ঝুঁকি বেশি? কোন ধরনের ঝুঁকি বেশি, তাই না? কিসের তুলনায়? এক মালিকানা ব্যবসায় এবং অংশীদারি ব্যবসায়ের তুলনায়। সেটা হচ্ছে তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি কিভাবে দেখো ভাইয়া? ভাইয়া কোম্পানির সংগঠন মানে তারল্য মানে নগদ টাকা, হ্যাঁ। তারল্য ঝুঁকিটা মূলত এক মালিকানা বা অংশীদারি বা ছোট কারবারের জন্য। যেগুলো বড় প্রতিষ্ঠান আছে, যৌথ মূলধনী কোম্পানির সংগঠন, ভাই ওদের তো টাকার অভাব নেই, ওদের প্রচুর টাকা আছে, অনেক টাকা আছে ওদের। ঝামেলাটা হয় হচ্ছে ছোট প্রতিষ্ঠানের জন্য। তারল্য ঝুঁকি জিনিসটা কি? ঝুঁকিটা হচ্ছে আমি আমার বিনিয়োগ ক্ষেত্রটাকে খুব সহজে নগদ টাকায় রূপান্তর করতে পারবো না, এটার একটা অনিশ্চয়তা আমার কাছে থাকে। বা আমি নগদ টাকায় রূপান্তর করতে পারলেও আমি একটা ভালো একটা প্রাইজে ওইটাকে নগদ টাকায় রূপান্তর করতে পারবো না। এই যে একটা অনিশ্চয়তা, এই জায়গা থেকে আমাদের আসলে কিসের ঝুঁকি সৃষ্টি হয়? তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। 31 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। প্রশ্ন নাম্বার 31-এ বলা আছে ব্যবসায়িক ঝুঁকি এড়ানো যায়। ব্যবসায়িক ঝুঁকি কোনটা? ব্যবসায়িক ঝুঁকি হচ্ছে যদি আমার প্রতিষ্ঠানের মোট মুনাফার দ্বারা পরিচালন ব্যয় পরিশোধ করতে না পারি, তাহলে সেটার জন্য কি সেটাকে আমরা কি বলি? ব্যবসায়িক ঝুঁকি বলি, তাই না? আচ্ছা, তো ব্যবসায়িক ঝুঁকি এড়ানো যায় স্থায়ী খরচের পরিমাণ বৃদ্ধি করে। ভাই আমরা এখানে খরচ কমানোর চেষ্টা করতেছি, ঝুঁকি কমানোর চেষ্টা করতেছি, তো এখানে যদি আমি খরচের পরিমাণ বাড়ায় দেই তাহলে কি কোনো কিছু হইল নাকি? তাহলে এই জিনিসটা আসলে হইতে পারে না। ঋণ মূলধনের সুদ নিয়মিত প্রদান করে, হ্যাঁ আমি যদি নিয়মিত সুদ প্রদান করে দেই এই জিনিসটা আর আটকে যাবে না, আমি দ্রুত পরিশোধ করে দিতে পারলাম। পাশাপাশি আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করে, আমার আয়টা যদি আমি রেগুলার বেসিসে পাইতে থাকি তাহলে এটা আমার জন্যই ভালো, তো ওইটা দিয়ে আমি আমার ঝুঁকিটাকে মোকাবেলা করতে পারবো। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3 কই আছে ভাইয়া? গ নাম্বার। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে গ। চলে যাব প্রশ্ন নাম্বার 32 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে বন্ড ও ডিবেঞ্চার ক্রেতাকে মোকাবেলা করতে হয়। বন্ড ও ডিবেঞ্চারের ক্রেতা যারা রয়েছে
তাদেরকে মূলত মোকাবেলা করতে হয়। কি মোকাবেলা করতে হয়? তাদেরকে মূলত সুদ হারের ঝুঁকিটা মোকাবেলা করতে হয়, কারণ কখন বিনিয়োগের দাম কমে যায়, কখন সুদের হার বেড়ে যায়, এটা একটা টেনশন থাকে। পাশাপাশি আমি কি আমার বিনিয়োগটাকে আমার প্রয়োজন মতো নগদ টাকায় রূপান্তর করতে পারবো কিনা, এইটারও কিন্তু একটা টেনশন থেকে যায়, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কই আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে ক। আর আর্থিক ঝুঁকি কি? আর্থিক ঝুঁকি হচ্ছে আমি আমার মুনাফার দ্বারা ঋণ ও ঋণের সুদ পরিশোধ করতে পারছি কিনা, এইটা থেকে যেই ঝুঁকিটার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি আর্থিক ঝুঁকি। তো এই বন্ড আর ডিবেঞ্চারের সাথে আসলে আর্থিক ঝুঁকির কোনো সম্পর্ক নাই। চলে যাব প্রশ্ন নাম্বার 33। 33 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে নিজস্ব মূলধনে সংগঠন পরিচালনা করলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? আমি আমার নিজের টাকা দিয়ে কি করব? আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করব। নিজস্ব মূলধনে সংগঠন পরিচালনা করলে আমার কি ঝুঁকি দেখা দিতে পারে? আমার ব্যবসায়িক ঝুঁকি দেখা দিতে পারে। এই ব্যবসায়িক ঝুঁকি কি হইতে পারে? দেখা দিতে পারে, তাই না? এই জন্য সবচাইতে আদর্শ হচ্ছে আমি আমার নিজস্ব মূলধনের পাশাপাশি আমি কিছুটা আমার মূলধন কাঠামোতে কিছুটা ঋণ ব্যবহার করব। দেখো, একটা প্রতিষ্ঠানের জন্য ঋণপত্র ব্যবহার করা ভালো, একটা প্রতিষ্ঠানের জন্য পরিমিত ঋণ ব্যবহার করা অবশ্যই ভালো। সব সময় নগদ টাকা দিয়ে দিলে আসলে আমাকে ব্যবসায়িক ঝুঁকিতে পড়তে হবে, কারণ আমার সবসময় পরিচালন ব্যয় বা আমার সবসময় মোট মুনাফা এত বেশি টাকাও হবে না যে আমি আমার পরিচালন ব্যয়টা বহন করতে পারবো। মাঝে মাঝে এমনও হতে পারে যে আমার মুনাফার তুলনায় পরিচালন ব্যয়টা বেশি হইতে পারে, তাই না? তখন তো আমার ব্যবসাটাকে চালাইতে হবে বা টিকায় রাখতে হবে। আচ্ছা, তারল্য ঝুঁকি বেশি হয় এক মালিকানা ব্যবসায়ে, তারল্য ঝুঁকি বেশি হয় অংশীদারি ব্যবসায়ে। যৌথ মূলধনী কারবারে তারল্য ঝুঁকি হয় না বলবো না, বাট বাকি দুইটার তুলনায় কম হয়। কি হয়? কম হয়। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে খ। 34-এর উত্তর কত? 34-এর উত্তর খ। চলে যাব প্রশ্ন নাম্বার 35। 35-এ কি বলা আছে দেখি। বলা আছে কোনটির জন্য তারল্য ঝুঁকি সৃষ্টি হয়? কোনটির জন্য তারল্য ঝুঁকি সৃষ্টি হয়? তারল্য ঝুঁকি মানে কি? আমি আমার বিনিয়োগটাকে সহজেই নগদ টাকায় রূপান্তর করতে পারছি না। এই যে আমি আমার বিনিয়োগটাকে খুব সহজে বা বাজার দরে নগদ টাকায় রূপান্তর করতে পারতেছি না, এই জায়গা থেকে যে ঝুঁকিটার সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? তারল্য ঝুঁকি বলি। তো আমাদের ডিবেঞ্চার, বন্ড ডিবেঞ্চার, এগুলোতে আসলে আমাদের তারল্য ঝুঁকিটা বেশি হয়, তাই না? আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ো এবং 36 ও 37 নং প্রশ্নের উত্তর দাও। বলা আছে শুভ একজন ছাতা প্রস্তুতকারক। তিনি অধিক মুনাফার আশায় এই বছর অধিক পরিমাণে ছাতা উৎপাদন করেন, কিন্তু এবছর বৃষ্টির পরিমাণ আশা অনুরূপ না হওয়ায় ছাতার চাহিদা একেবারেই কম। ফলে প্রচুর পরিমাণে ছাতা অবিক্রিত থাকায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রশ্ন নাম্বার 36 কি বলা আছে? উদ্দীপকে বর্ণিত শুভ কোন ধরনের ঝুঁকির মধ্যে পড়েছেন, কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছেন? এটা তার একটা ব্যবসায়িক ঝুঁকি। কেন? তিনি বেশি মুনাফার আশায় বেশি ছাতা উৎপাদন করছে, কিন্তু ছাতাটা কি হয় নাই? তার বিক্রি করা হয় নাই। সে খরচ করে ফেলছে, বাট মুনাফা অর্জন করতে পারতেছে না। অর্থাৎ মুনাফার দ্বারা তার খরচটা বহন করা সম্ভব হচ্ছে না, তাই না? মুনাফার দ্বারা তার খরচটা বহন করা সম্ভব হচ্ছে না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 37। 37 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে উল্লেখিত ঝুঁকি হ্রাসের পন্থা হতে পারে। সে যে ঝুঁকিটার মধ্যে পড়ছে, এই ঝুঁকি থেকে সে আসলে বের হয়ে যাইতে পারে বা ঝুঁকিটা কমায় ফেলতে পারে, তার আসলে বিকল্প পণ্য প্রস্তুত করতে হবে। তুমি দেখো, বৃষ্টির জন্য আমি ছাতা প্রস্তুত করেছি, বৃষ্টি তো নাও পড়তে পারে রে ভাই। বৃষ্টি যে পড়বে এ ব্যাপারে তো আমি নিশ্চিত না, তাই না? তো আমাকে কি করতে হবে? বিকল্প একটা অপশনেও যাইতে হবে, বিকল্প কোনো কিছুও তৈরি করতে হবে, যাতে করে একটা না হলে যেন আরেকটা দিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রমটা পরিচালনা করতে পারি। 38 নম্বর প্রশ্ন বলা আছে কোন ঝুঁকির কারণে কোম্পানি দ্রুত বিলোপ সাধন হতে পারে? কোন ঝুঁকির কারণে? এই প্রশ্নটা আমরা কিছুক্ষণ আগেও পড়েছিলাম একটু ভিন্নভাবে, যে কোন ঝুঁকির কারণে কোম্পানি বিলোপ সাধন হইতে পারে। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকির কারণে আমার ব্যবসায়ের একটা বিলোপ সাধন, অর্থাৎ ব্যবসাটা বন্ধ হয়ে যাইতে পারে, তাই না? আচ্ছা, 38 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা বুঝলাম। আমরা তাহলে চলে যাব
প্রশ্ন নাম্বার 39। 39 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 39 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে কোম্পানি দেউলিয়া হয় কি কারণে। আমার কোম্পানিটা দেউলিয়া হয়ে যাইতে পারে যদি আমার আর্থিক ঝুঁকিটা বেশি হয়, তাই না? দেউলিয়া হয়ে যাইতে পারে বা আমার কোম্পানির বিলোপ সাধন ঘটতে পারে, বিলোপ সাধন ঘটতে পারে। কি কারণে বিলোপ সাধন ঘটতে পারে ভাইয়া? এই কি কারণে বিলোপ সাধন ঘটতে পারে? বিলোপ সাধন ঘটতে পারে যদি আমার ব্যবসায়ে আর্থিক ঝুঁকির পরিমাণটা বেশি হয় তাহলে। আচ্ছা, এরপর আমরা চলে যাব। আচ্ছা, একটা ব্যাখ্যা আছে, তোমরা এখানে চাইলে ওইটারে কি বলে ঘ নাম্বারটা উত্তর হিসেবে নিতে পারো, বাট আমরা আসলে খ নাম্বারটাই উত্তর হিসাবে বেশি বিবেচনা করি। হ্যাঁ, খ নাম্বারটাই আমরা ওইটারে কি বলে বেশি ঝুঁকি হিসাবে বিবেচনা করব, সরি মানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হিসাবে ব্যবহার করব। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 40। 40 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয়। তারল্য ঝুঁকির সম্মুখীন হইতে পারে, মানে তারল্য ঝুঁকিটা আসলে বেশি হয়। কাদের বেশি হয়? তারল্য ঝুঁকিটা বেশি হয় হচ্ছে আমাদের বন্ড হোল্ডারদেরকে, আমাদের ডিবেঞ্চার হোল্ডারদেরকে। অর্থাৎ বন্ড আর ডিবেঞ্চার যারা বেশি কেনে তাদের জন্য কি হয়, তারল্য ঝুঁকিটা বেশি হয়। শেয়ার হোল্ডারকারী তাদের আসলে তারল্য ঝুঁকি নাই বললেই চলে, কারণ তারা যে কোনো সময় তাদের শেয়ারটা সেল করে দিতে পারে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 2 ও 3। এই উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 2 ও 3, 2 ও 3। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 41। 41 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য জরুরি হলো, ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা? কোন জায়গা থেকে আমার ঝুঁকির সৃষ্টি হচ্ছে সেই ঝুঁকির উৎসটা নির্ধারণ করা। কি করা? ঝুঁকির উৎসটা নির্ধারণ করা। এরপরে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঝুঁকির শ্রেণী নির্ণয় করা। এরপরে যেটা বেশি প্রয়োজন সেটা কি? ঝুঁকির শ্রেণীটা নির্ণয় করা। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা চলে যাব। আমাদের প্রশ্ন নাম্বার 1 ও 2, 1 ও 2 কই আছে? ক নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 42। 42 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। বলা আছে কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। কোন ক্ষেত্রে আসলে আমার ঝুঁকিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। ভাইয়া, আমরা যখনই কোনো ডিসিশন নিতে চাই তখনই কিন্তু আমরা এটা যাচাই বাছাই করার চেষ্টা করি যে আসলে আমি যেই ডিসিশনটা নিতে চাচ্ছিলাম বা যে ডিসিশনটা আমি নিতে চাই এটা আসলে আমার ভবিষ্যতের জন্য কতটুকু ভালো হবে, এইটা কি আমার ভবিষ্যতের জন্য অনেক বড় একটা ঝুঁকির কারণ হবে কিনা, মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা আসলে যেটাকে বলে সেটা কিন্তু আমরা সবাই করি, তাই না? তো আমি যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণে ওই জায়গায় ঝুঁকির অনেক বড় একটা তাৎপর্য রয়েছে, কারণ আমি ঝুঁকি বিবেচনা করেই আসলে সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। 43 নম্বর প্রশ্নটা দেখব। নিচের কোন সংগঠনে তারল্য ঝুঁকি বেশি পরিলক্ষিত হয়? কোন সংগঠনে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ে সবচেয়ে বেশি তারল্য ঝুঁকি থাকে? তো যেহেতু এক মালিকানা অপশনে নাই, অপশনে অংশীদারি ব্যবসায় রয়েছে, আমরা অংশীদারি ব্যবসায়টাই উত্তর হিসাবে গ্রহণ করব। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার 44। বলা আছে ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায় সম্প্রসারণের ফলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? আমি যদি ব্যাংক থেকে ঋণ নেই, ঋণ নিলে আমার ঋণের সুদ দিতে হবে, ঋণ নিলে আমার ঋণ পরিশোধ করতে হবে, এবং ঋণ এবং ঋণের সুদের সাথে সম্পর্কিত ঝুঁকিকে কি বলা হয়? ঝুঁকিকে বলা হয় আর্থিক ঝুঁকি। ঝুঁকিকে কি বলা হয়? বলা হয় আর্থিক ঝুঁকি। চলে যাব ভাইয়া আমরা প্রশ্ন নাম্বার 45। 45 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। বলা আছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে 2 প্রকার। ভাইয়া, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার? 2 প্রকার। 2 প্রকারের ঝুঁকি কি কি? একটা হচ্ছে তারল্য ঝুঁকি, আরেকটা হচ্ছে সুদ হারের ঝুঁকি। এই বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, তাই না? বিনিয়োগকারী। আর আর্থিক ঝুঁকি এবং ব্যবসায়িক ঝুঁকি, ব্যবসায়িক ঝুঁকি এটা কি? এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। কি প্রতিষ্ঠান? ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে।
তার মানে ঝুঁকি মূলত 4 প্রকার। উৎসগতভাবে ঝুঁকি 2 প্রকার, একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আর একটা বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি 2 প্রকার, একটা ব্যবসায়িক ঝুঁকি আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকেও ঝুঁকি 2 প্রকার, একটা হচ্ছে তারল্য ঝুঁকি আর একটা হচ্ছে সুদ হারের ঝুঁকি। তাহলে এই প্রশ্নের উত্তর কি? 1 ও 2। পরিচালন খরচ পরিশোধের অক্ষমতা থেকে কোন ঝুঁকি সৃষ্টি হয়? পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে আমার ব্যবসায়িক ঝুঁকির উৎপত্তি হয়। কোন ঝুঁকির? ব্যবসায়িক ঝুঁকির উৎপত্তি বা সৃষ্টি হয়। দেখি আমরা 47 নম্বর প্রশ্নে আমাদেরকে কি জিজ্ঞাসা করেছে। আমাদের প্রশ্ন নাম্বার 47-এ বলেছে ঋণ গ্রহণের আগে পরিশোধের সক্ষমতা যাচাই করে নিতে হয়। তার কারণ, আমি যখন কাউকে ঋণ দিব, মানে ঋণ নিব, ঋণ গ্রহণ করার আগে আমাকে এটা যাচাই করে নিতে হবে যে আমি কি এই ঋণটা পরিশোধ করতে পারবো কিনা। কি করতে পারবো না? এই ঋণেরটা আমি পরিশোধ করতে পারবো কিনা, তাই না? আচ্ছা, তাহলে যাচাই করে নিতে হয়, কারণ ঋণের টাকা পরিশোধ করা বাধ্যতামূলক। এই ঋণের টাকা তো আমি মাইরা দিতে পারবো না, তাই না? যে আমি ঋণটা নিলাম, টাকা পরে আর দিব না, না দিলে সমস্যা নেই। ঋণ নিছি মানে এটা শোধ করা ফরজ, শোধ করা আমার জন্য বাধ্যতামূলক, তাই না? আচ্ছা, এতে ব্যবসায়িক ঝুঁকি বাড়ে না। ঋণের কারণে আমার বৃদ্ধি পাইলে বৃদ্ধি পায় হচ্ছে আর্থিক ঝুঁকি। কি ঝুঁকি? আর্থিক ঝুঁকি। তো ব্যবসায়িক ঝুঁকি তো বাড়ে না, তাহলে এই অপশনটা হবে না। ঋণ পরিশোধে ব্যর্থ হলে প্রতিষ্ঠান দেউলিয়া হতে পারে। তাহলে 1 ও 3 হচ্ছে উত্তর। উত্তর কত তাহলে? উত্তর হচ্ছে খ। ভাইয়া উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব 47-এর পরে প্রশ্ন নাম্বার 48। প্রশ্ন নাম্বার 48 কোথায়? এই তো 48-এর জন্য একটা উদ্দীপকও পড়তে হবে আমাদের। হ্যাঁ, 48 দেখবে। 48-এ কি বলা আছে? বলা আছে যারা বাপ্পি বন্ডে 60 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, কিছুদিন পর সুদের হার বেড়ে যাওয়ায় বাপ্পি বেশ চিন্তিত হয়ে পড়লেন। তাহলে তার ঝুঁকিটা কিসের ভাইয়া? সুদের হার বাড়ে কমে, এটার সাথে যদি কোনো টেনশন থাকে, মানে কোনো চিন্তা থাকে, কোনো ঝুঁকি থাকে, ওইটা হচ্ছে সুদের হারের ঝুঁকি। কোন ঝুঁকি? সুদের হার ঝুঁকি। আচ্ছা, জানা বাপ্পির চিন্তিত হওয়ার কারণ কি? চিন্তিত হওয়ার কারণ হচ্ছে সুদের হার বেড়ে গেলে বিনিয়োগের বাজার মূল্যটা কমে যায়। সুদের হার যদি বাড়ে তখন বিনিয়োগের বাজার মূল্যটা কি হয়? বাজার মূল্যটা কমে যায়। সুদের হার বাড়লে বাজার মূল্যটা কি হয়? কমে যায়, তাই না? তাহলে উত্তর কি হয়েছে ভাইয়া? 49-এর উত্তর হচ্ছে খ। এই 49-এর উত্তর কত? 49-এর উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপরে আমরা 50 নম্বর প্রশ্নটা দেখি। বলা আছে পরিচালন ব্যয়ে স্থায়ী খরচের পরিমাণ বেশি হলে কোন ঝুঁকির সৃষ্টি হয়? দেখো, পরিচালন ব্যয়ের সাথে আমার সম্পর্ক হচ্ছে ব্যবসায়িক ঝুঁকির। কোন ঝুঁকির? ব্যবসায়িক ঝুঁকির। তাহলে আমার এই জায়গায় ব্যবসায়িক ঝুঁকিটাই হবে। এরপর বলেছে যে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ে কোন ঝুঁকি বেশি? এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ে আমার তারল্য ঝুঁকিটা বেশি হয়, কারণ যেহেতু এটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসাটা ছোট হওয়ার কারণে ওদের আসলে মূলধনের পরিমাণটা কম থাকে। ব্যবসার পরিমাণটা ছোট হওয়ার কারণে কি ওদের মূলধনের পরিমাণটা কম থাকে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। 52 নম্বর প্রশ্নে বিনিয়োগকারীরা যুক্তিসঙ্গত মূল্যে তাদের সম্পদ বিক্রি করতে না পারলে কোন ঝুঁকির সৃষ্টি হয়? ঝুঁকির সৃষ্টি হচ্ছে তারল্য ঝুঁকি। কেন তারল্য ঝুঁকি? দেখো, তারল্য ঝুঁকি জিনিসটাই এইটা যে আমি আমার বিনিয়োগটাকে একটা যৌক্তিক দামে বিক্রি করতে পারতেছি না। বাজার মূল্য এখন যত, আমি ওই দামে আমার সম্পত্তিটা বিক্রি করতে পারতেছি না। এটাই কিন্তু কি আমার জন্য কিসের ঝুঁকি? তারল্যের ঝুঁকি। যে বিনিয়োগকে সঠিক সময়ে সঠিক দামে নগদ টাকায় রূপান্তর করতে না পারার যেই অক্ষমতা বা ব্যর্থতা, তাকেই আমরা তারল্য ঝুঁকি বলি। প্রশ্ন নাম্বার 53-তে বলেছে বন্ডে বিনিয়োগকারীকে কোন ঝুঁকির সম্মুখীন হতে হয়? যারা বন্ডে টাকা বিনিয়োগ করে তাদেরকে আসলে সুদ হারের ঝুঁকিটা মোকাবেলা করতে হয়। তার কারণ বন্ডের দাম বেড়ে গেলে সুদের হার কমে যাবে, আবার যদি বন্ডের দাম বেড়ে যায় সুদের হার কমে, বন্ডের দাম যদি কমে যায় সুদের হার বাড়ে, তাই না? মানে বন্ডের দামের সাথে কি হয়? সুদের হারটা ওঠানামা করে। বন্ডের দাম কমে গেল, সুদের হার বেড়ে গেল, বন্ডের দাম বেড়ে গেল, সুদের হার কমে গেল, তাই না? আচ্ছা, এরপর দেখো কোম্পানির প্রধান কর্মকর্তার হঠাৎ মৃত্যুর ফলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে কি বলে? ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে বলা হয় অনিশ্চয়তা। কেন? কারণ ভবিষ্যতের মানে
আমাদের পুরো ভবিষ্যৎটাই অনিশ্চিত, তাই না? আমরা ভবিষ্যতের যেই অংশটুকুকে গণনা করতে পারি না, ক্যালকুলেশন করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, ওই জিনিসটাকে অনিশ্চিত বলে। এখন কোনো একটা ভদ্রলোক তিনি মারা যাবেন কি যাবেন না, এই ব্যাপারটা তো আমাদের আয়ত্তে নাই। এটা কি আমাদের আয়ত্তে আছে? এটা আমাদের নিয়ন্ত্রণে আছে? এটাকে আমরা প্রেডিক্ট করতে, মানে এটা আমরা নিশ্চিতভাবে কি বলতে পারি যে তিনি আজকেই মারা যাবেন, এই মাসেই মারা যাবেন? এটা আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারি না। এই জন্য এই ঘটনাগুলো যেহেতু আমাদের কাছে নিশ্চিত না, অনিশ্চিত, এই জন্য এই ঘটনাগুলোকে আমরা অনিশ্চয়তা বলি। 55তে বলেছে যে প্রতিষ্ঠানের ঋণ মূলধন বেশি সে প্রতিষ্ঠানের কি ঝুঁকি বেশি? ঋণ মূলধন বেশি হইলে আর্থিক ঝুঁকির পরিমাণ বেশি হয়। ঋণ মূলধন যদি বেশি হয় তাহলে আমার আর্থিক ঝুঁকি বেশি হবে। কেন আর্থিক ঝুঁকি বেশি? তার কারণ ঋণ বাড়লে ঋণের সুদ বাড়ে, ঋণ এবং ঋণের সুদ পরিশোধের অক্ষমতা থেকে আমাদের যেই ঝুঁকিটার সৃষ্টি হবে সেই ঝুঁকিটাকে আমরা বলবো কি? সেই ঝুঁকিটাকে আমরা বলবো আর্থিক ঝুঁকি। চলে যাই প্রশ্ন নাম্বার 56। 56 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায়। আমাদের প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পায় কখন? যখন ব্যাংকের ঋণে প্রতিষ্ঠান পরিচালিত হয়, সুদ পরিশোধ করতে হয়, মুনাফা অর্জন সম্ভব হয় না। দেখো প্রথম দুইটা তো তোমরা বুঝবাই, শেষেরটা কেন? ভাই যদি আমার মুনাফা না হয় উপরের দুইটা আমি শোধ করবো কেমনে? মুনাফা না হইলে আমি উপরে দুইটা কেমনে শোধ করবো? উপরে দুইটা তো আমার শোধ করা লাগবে, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ নম্বরটা হচ্ছে আমাদের জন্য উত্তর। চলে যাব প্রশ্ন নাম্বার 57। 57 নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখি। বলা আছে বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ দিয়ে কোনো প্রকল্পে অর্থায়ন করা হলে কিরকম ঝুঁকির সৃষ্টি হতে পারে? আমি যত টাকার পণ্য বিক্রি করছি বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ দিয়ে আমি প্রকল্পে অর্থায়ন যদি করি, তাহলে আমার যে প্রতিষ্ঠানের দৈনন্দিন যেই কাজ আছে এটা আমি কিভাবে পরিচালনা করব? তার মানে আমার পরিচালন ব্যয়ের জন্য টাকা কম পড়বে বা আমি পরিচালন ব্যয়টা পরিচালনা করতে পারবো না। তাহলে যেই ঝুঁকিটার সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। 58 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে কোন ধরনের বিনিয়োগকে নগদায়ন করা সময়সাধ্য এবং ব্যয়বহুল? কোন ধরনের বিনিয়োগকে নগদায়ন মানে নগদ টাকায় রূপান্তর করাটা সময়সাধ্য এবং ব্যয়বহুল? এটা হচ্ছে বন্ড ও ডিবেঞ্চার। আচ্ছা, এরপরে চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 59। 59 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ব্যবসায়িক ঝুঁকি এড়াতে চাইলে কি করা উচিত? আমি যদি চাই যে আমার ব্যবসায়ে পরিচালন ব্যয় সংক্রান্ত কোনো ঝুঁকির সৃষ্টি হবে না, তাইলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আয়ের মধ্যে একটা স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট পরিমাণের টাকা আয় করতে পারবো। আমি একটা নির্দিষ্ট পরিমাণের টাকা কি করতে পারবো? আয় করতে পারবো। আমার ইনকামটা ফিক্সড থাকতে হবে, তাই না? আচ্ছা, 59-এর পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 60। দেখি তো 60 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমাদের। প্রশ্ন নাম্বার 60 আমাদেরকে বলেছে যে কোন মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক? ঋণ মূলধনের জন্য আমাদেরকে আসলে সুদ প্রদান করতে হয়। তারল্য ঝুঁকি কিসের উপর নির্ভর করে? তারল্য ঝুঁকি কিসের উপর নির্ভর করে? বাজারের আকার এবং আমার মূলধন কাঠামোর উপর। বাজারের আকার এবং আমার মূলধন কাঠামোর উপর। ওকে, চলে যাব প্রশ্ন নাম্বার 62 এবং 63 নাম্বার প্রশ্নের জন্য উদ্দীপকটা পড়া লাগবে। কি বলা আছে আমরা দেখি। বলা আছে মিস্টার তারেক কম ঝুঁকিপূর্ণ খাতে 60 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, যার দলিলে পরিপক্কতার তারিখ উল্লেখ রয়েছে। কিছুদিন পর বাজারে সুদের হার বেড়ে যাওয়ায় তিনি চিন্তায় রয়েছেন, তাই না? এই সুদের হার বেড়ে যাওয়ার ফলে সে কি আছে? চিন্তায় আছে। 62 নম্বর প্রশ্নটা কি আছে ভাইয়া? সুদের হার বেড়ে যাওয়ায় সে একটা আলাদা একটা টেনশনের মধ্যে আছে। তাহলে এই যে টেনশনটা তিনি করতেছেন যে তাহলে তারে কোন খাতে বিনিয়োগ করছে? দেখো শেয়ারের সাথে এই ধরনের কোনো সমস্যা নাই যে শেয়ারের দাম বাড়লে সুদের পরিমাণ কমবে বা শেয়ারের দাম যদি বেড়ে যায় সুদের হার কমে, মানে এই শেয়ারের সুদের হার নিয়ে তেমন কোনো ঝামেলা হয় না। ঝামেলা হয় কি বন্ড আর ডিবেঞ্চার নিয়ে। তারেক কোন ধরনের ঝুঁকিতে পড়তে পারেন? তারেক কোন ধরনের ঝুঁকিতে পড়তে পারেন? তিনি পড়তে পারেন সুদের হারের ঝুঁকিতে। তার কারণ বিনিয়োগের মূল্য হ্রাস বৃদ্ধির সাথে সাথে
যেই ঝুঁকিটা থাকে সেটাকে আমরা বলি সুদের হারের ঝুঁকি। ওকে, 64 নম্বর প্রশ্নে কি বলা আছে, বহিস্থ উৎস থেকে মূলধন সংগ্রহ করলে কোন ঝুঁকির সৃষ্টি হয়? বহিস্থ উৎস, বাইরের কোন একটা উৎস থেকে আমি যদি মূলধনটা সংগ্রহ করি তাহলে আমার কোন ঝুঁকির সৃষ্টি হবে ভাইয়া? তাহলে আমার কোন, একটু খেয়াল করো 64 নম্বর প্রশ্নটা, বহিস্থ উৎস। বহিস্থ উৎস মানে আমি যদি বাইরের কোন একটা উৎস থেকে মূলধন সংগ্রহ করি তাহলে আমার ব্যবসায় কোন ঝুঁকিটার সৃষ্টি হইতে পারে? সৃষ্টি হইতে পারে আর্থিক ঝুঁকির। কারণ বাইরে থেকে মূলধন সংগ্রহ করলে সেটার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ঋণ। ঋণ গ্রহণ করলে ঋণের সুদ দিতে হয়, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ। 65 নম্বর প্রশ্নে বলেছে জনাব হামিদ একটি কোম্পানির সাধারণ শেয়ারে বিনিয়োগ করেন, বর্তমানে বাজারে শেয়ারের মূল্য হ্রাস পাওয়াতে তিনি কোন ঝুঁকির সম্মুখীন হয়েছেন, তাই না? বর্তমানে বাজারে শেয়ারের দাম কমে গেছে, বর্তমানে বাজারে কি হয়ে গেছে? শেয়ারের দাম কমে গেছে। এখন তিনি কোন ঝুঁকির মধ্যে পড়বেন? তিনি পড়বেন তারল্য ঝুঁকির মধ্যে। তার কারণ তিনি হয়তোবা শেয়ারটা কিনছিল 100 টাকা দিয়া, এখন যদি তিনি শেয়ারটা বিক্রি করতে চান তাহলে বাজার কমে যাওয়ার কারণে সে 100 টাকা পাবেন না, তিনি তার বিনিয়োগের যথাযথ মূল্যটা পাবেন না। তাহলে এই যে বিনিয়োগের ক্ষেত্র থেকে বিনিয়োগের যথাযথ মূল্যটা পাওয়া যাচ্ছে না, এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে তারল্য ঝুঁকি। 67 ও 68 নম্বর প্রশ্নে দেখি কি বলা আছে, সজীব কম ঝুঁকিপূর্ণ একটি খাতে 50 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, যার দলিলে পরিপক্কতার তারিখ উল্লেখ রয়েছে। আচ্ছা, কিছুক্ষণ আগে এরকম একটা প্রশ্ন আমরা পড়ছিলাম, তাই না? কিছুক্ষণ আগে জাস্ট নামটা চেঞ্জ করেছে। সজীব কোন খাতে বিনিয়োগ করেছেন? তিনি ডিবেঞ্চারে বিনিয়োগ করেছেন। সজীবের আশঙ্কা থাকার কারণ কি? সজীবের আশঙ্কা থাকার কারণ তার কি হয়েছে? তার হচ্ছে সুদের হার বেড়ে গেছে। সুদের হার বেড়ে গেলে তার বিনিয়োগের মূল্যটা কমে যাইতে পারে। সুদের হার বেড়ে গেছে, এখন তার কি হইতে পারে? বিনিয়োগের মূল্যটা কমে যাইতে পারে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 68। 68 নাম্বার প্রশ্নটাই আমাদের এই টাইপের শেষ প্রশ্ন। এই টাইপের শেষ প্রশ্ন কি বলা আছে, অফিস ভাড়ার পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়? অফিস খরচ এটা একটা পরিচালন ব্যয়, অপারেশনাল এক্সপেন্স, এবং পরিচালন ব্যয়ের সাথে সম্পর্কিত ঝুঁকিটাই আমার ব্যবসায়িক ঝুঁকি, তাই না? তাহলে দেখো টাইপ 3টা কিন্তু অনেক বড় একটা টাইপ ছিল এবং এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে বারবারই আসে। তো আশা করছি এই কয় ধরনের প্রশ্ন যদি তুমি পড়তে পারো, তোমার কিন্তু ইনশাল্লাহ এই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন আসে এর মধ্য থেকেই আসবে। তো আমরা আলোচনা করছিলাম টাইপ 3 নিয়ে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 4 ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয় এই টপিকটা নিয়ে বা এই টাইপটা নিয়ে আমরা আলোচনা করব। যারা যারা টাইপ 3 ক্লাসটা করলাম তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি আশা করব টাইপ 4 ক্লাসটাও তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে, এবং যারা যারা এখনও আমাদের এই এমসিকিউ বইটা সংগ্রহ করো নাই তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব তোমরা এই বইটা সংগ্রহ করে ফেলো। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।